গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো ওষুধের ব্যবহার করে দেখেছেন, কিংবা আপনারা কখনো কি ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে স্যানিটারি প্যাড রেখে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, ভাত যখন আমরা রান্না করি ঢাকনা দিয়ে ঢাকা দিলে অনেক সময় দেখা যায় ভাতের ফ্যান পড়তে থাকে, আর ফ্যানটা পড়ে গ্যাস কিন্তু একেবারেই নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের চামচ হাতা থাকে, আমরা যদি হাঁড়ির ওপর একটি চামচ হাতা রেখে দিই তাহলে কিন্তু ভাতের ফ্যানটা আর কখনোই পড়বে না। এবার এইভাবে খোলা রাখলেও আবার ভাতটা হতে সময় লাগবে, গ্যাসের খরচা হবে। তাই আমরা যে ঢাকনাটা আছে না, ওপরে দিয়ে দেব। এতে কি হবে, ফ্যানটা পড়ছে না, এমনকি ভাতটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে, গ্যাসও নোংরা হবে না। টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি বন্ধুরা, আমরা এই যে ভাতের যখন ফ্যান বা মাড়টা গালতে যাই, অনেক সময় দেখা যায় যে হয়তো ঢাকনাটা কোনো কারণে লুজ থাকছে, তার কারণে ফ্যানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভাত পড়ে যায় ফ্যানের মধ্যে। আর ফ্যানের মধ্যে এইভাবে যদি ভাতটা পড়ে যায় তাহলে কিন্তু ভাতটা আমাদের নষ্ট হয়, আবার নয় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়। তাই এরকম একটি হাতা, যে ফ্যান গালবো পাত্রের মধ্যে আগে থেকে বসিয়ে দেব, তারপর হাতাটা দিয়ে যদি এইভাবে ঢাকনাটাকে আমরা চেপে দিই তাহলে কিন্তু ঢাকনাটা একেবারে টাইট হয়ে আটকে থাকবে, দেখুন। আর আমাদের ফ্যানের মধ্যে কিন্তু একটি ভাতের দানাও বন্ধুরা পড়বে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি যাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে এই সমস্যাটা থাকবে না। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা কম বেশি থাকে। এখানে দেখুন পলিথিনটা আমি যে নিয়েছি, ছোট্ট একটি পলিথিন, বড় ছোট কোনো ব্যাপার নয়, হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন। এবার আমি কি করব, দেখুন পলিথিনটাকে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচির সাহায্যে পলিথিনটাকে দেখুন এইভাবে আমি টুকরো করে কেটে নিলাম। যেহেতু পলিথিনটা জোড়া রয়েছে, তাই এবার আমি পলিথিনটাকে সাইডের যে জোড়ার অংশটা রয়েছে সেই জোড়ার অংশটা দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। এই পলিথিনটাকে এক টুকরো আমি রেখে দিচ্ছি, বা পরে ইউজ করব। আর এক যে টুকরোটা আছে এটাকে দেখাবো, যে চিরুনি দিয়ে আমরা রেগুলার চুল আঁচড়ে থাকি, সেই চিরুনির ওপর আমি এইভাবে দেখুন পলিথিনটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে আমরা যদি পলিথিনটাকে ঢুকিয়ে দিই, মানে চিরুনির মধ্যে, তাহলে কি কাজ হবে বন্ধুরা, আমাদের বড় একটি সমস্যা কিন্তু সমাধান হবে। একটি নয়, দুটো সমস্যা আমরা সমাধান করতে পারি। দেখুন, আপনারা যে এমন নয় যে একবার ব্যবহার করেই পলিথিনটা খুলে ফেলতে পারেন, তা নয়। এটাকে মানে 5-6 চিরুনি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চুল আঁচড়ে থাকি। আর চুল চিরুনির মধ্যে উঠে আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু সব সময় কিন্তু বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে চুল আঁচড়ানো সম্ভব হয় না। অনেক সময় আমরা ঘরের মধ্যেও চুল আঁচড়াই। তাই আমরা যদি এইভাবে চিরুনির মধ্যে পলিথিন দিয়ে নিই তাহলে কি হবে, যে চুলগুলো আমাদের উঠবে চিরুনিতে, সেটা কিন্তু মেজোতে বা এখানে সেখানে পড়বে না। আর আরও একটি সুবিধা হবে, আমরা মাথায় অনেকেই তেল দিয়ে থাকি, আর তেল দিয়ে চুল আঁচড়ালে দেখা যায় চিরুনিটা তেল তেলে হয়ে যায়। এইভাবে পলিথিন দিলে চিরুনিটাও তেল তেল হবে না। আর দেখুন, যে চুলগুলো আমার আটকেছে সেটা আমার ঘরের মধ্যে এখানে সেখানেও ছিটকে যায়নি। এইভাবে আপনারা পলিথিনগুলো কেটে নিলে যখন প্রয়োজন তখন চিরুনির মধ্যে দিয়ে চুল আঁচড়ে নেবেন, চিরুনিটা পরিষ্কার থাকবে, ঘরের মধ্যেও এখানে সেখানে চুল যাবে না, খাবারের মধ্যেও চুল যাবে না। এটাকে ডাইরেক্ট পলিথিনটা সমেত আমি ডাস্টবিনে ফেলে দেব। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। পলিথিনের পরিবর্তে টিস্যু পেপারও ইউজ করতে পারেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যখন পেঁয়াজটা কাটি অবশ্যই বটি কিংবা ছুরি ব্যবহার করি পেঁয়াজ কাটার জন্য। কিন্তু আমরা যখন ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটি, এইভাবে ধরুন ছুরি দিয়ে কাটছি, এই যে বুড়ো আঙুলটায় না বারবার ছুরিটা গিয়ে আঘাত লাগে, এমনকি দাগ দাগ হয়ে যায়, কেটে যায়। সেক্ষেত্রে তাছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় বাড়িতে আমরা বড়রা কেউ থাকি না, ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা নানা রকম টিফিন খেয়ে বানিয়ে থাকে, কিন্তু তারা যদি ছুরি বটি দিয়ে কাটতে যায় অনেক সময় হাত কেটে যায়। আমাদের বাড়িতে এই ধরনের স্টিলের কিন্তু চা ছাঁকনি থাকেই বন্ধুরা। তো এখানে আমার চা ছাঁকনিটা এমনিতেই নষ্ট হয়ে গেছিলো, কোনো কাজেই ব্যবহার হয় না, ভেঙে গেছে। তাই এটাকে কিন্তু আমি বাচ্চার জন্য পেঁয়াজ কাটে আমি শেখাই, কারণ বাড়ি ধরুন যখন থাকবো না
আমার অ্যাবসেন্টে তারা কিন্তু খুব সহজেই ছুরি বটি ছাড়াই এটার সাহায্যে পেঁয়াজ কেটে নিতে পারবে। আর দেখুন এটার সাহায্যে বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা পেঁয়াজটা কেটে নিতে পারছি। শুধু পেঁয়াজ নয় বন্ধুরা, আপনারা চাইলে এটার সাহায্যে দেখুন লঙ্কাও কেটে নিতে পারবেন। লঙ্কা কাটতেও কিন্তু বন্ধুরা কোনো রকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন নর্মালভাবে আমরা যেরকম লঙ্কা কাটি ঝিরিঝিরি করে, সেরকমভাবেই কিন্তু এখানে আমার লঙ্কাটা কাটা হয়ে যাচ্ছে। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে সিঁড়িগুলো থাকে না, সিঁড়ি তো আমরা প্রত্যেক দিনই কম বেশি মুছে থাকি, কিন্তু সিঁড়ির যেই কর্নারের জায়গাগুলো থাকে এটা নর্মালভাবে মুছলেও কিন্তু বন্ধুরা দেখা যায় এটা কিন্তু নোংরাটা ওঠে না, এমনকি কালো একটা স্পট পড়ে যায়, দাগ হয়ে যায়, যেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তাই এরকম কোনো পুরনো মোজা নিয়ে নেবেন। দেখুন এরকম একটি পুরনো আমি মোজা নিয়ে নিচ্ছি। তারপর আমি কি করছি, এইভাবে চিরুনিটাকে আমি মোজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, আমাদের যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হলো হারপিক। এখানে আমি সামান্য পরিমাণ, বন্ধুরা বেশি নয়, সামান্য পরিমাণ একটু হারপিক আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের সিঁড়ির যে কর্নারগুলো, বিটগুলো, যেগুলো আমাদের হাত দিয়ে নর্মালভাবে মুছলে পরিষ্কার হয় না, সেই জায়গাগুলো যদি এইভাবে একটু ঘষে নিই তাহলে হারপিকের সাহায্যে, মোজার সাহায্যে খুব সহজেই পরিষ্কার হবে। কারণ চিরুনিটার যে দাঁতগুলো সেগুলো তো একেবারে সরু সরু হয়, তাই একেবারে জয়েন্টের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। আর সময়ও কিন্তু বন্ধুরা অনেক লাগবে না। আর এখানে হারপিক দিয়ে পরিষ্কার করব, তাও কিন্তু আমাদের হাত লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। দেখুন আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, তারপর এইভাবে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে কালো ছিল কিন্তু প্রথমে, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, কুমড়ো নিয়ে। আমরা যে কুমড়োগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় কুমড়োগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলেও ফাঙ্গাস ধরে যায়, এমনকি কুমড়োগুলো পচতে শুরু করে। তাই কিভাবে কুমড়োগুলো রাখলে সহজে পচবে না, এমনকি অনেক দিন পর্যন্ত কুমড়োগুলো ভালো থাকবে, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। সবার প্রথমে কুমড়োর যে নষ্ট হয়ে যাওয়া অংশটা রয়েছে সেটাকে না আমাদের ফেলে দিতে হবে। তারপর দেখুন দুটোরই আমি ফেলে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টিস্যু পেপার। টিস্যু পেপার মুড়িয়ে যদি আমরা কুমড়োগুলোকে এইভাবে রেখে দিই তাহলে কিন্তু কুমড়োগুলোকে 1 মাস ফ্রিজের মধ্যে রেখে দিলেও কুমড়োগুলো বন্ধুরা নষ্ট হবে না। দেখুন এইভাবে আপনারা রাখবেন। আর এই টিস্যু পেপারটা দেওয়ার ফলে কি হবে, যে কুমড়োর গায়ে এক্সট্রা জল থাকবে টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের কম বেশি ব্যাগ প্রত্যেকেরই থাকে, কিন্তু দেখা যায় এই ধরনের যে ব্যাগগুলো থাকে না, চেন অনেক সময় ডিস্টার্ব দেয়, বারবার খুলতে গেলে, বন্ধ করতে গেলে এইভাবে চেনটা আটকে যায় কিন্তু বন্ধুরা, সেক্ষেত্রে কাজটি আমাদের খুবই মুশকিল হয়ে যায়। তাই এই ছোট্ট কাজটি আপনারা করবেন, যার ফলে চেন আপনাদের নষ্ট হবে না, দোকানেও নিতে লাগবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের যে মোমবাতি থাকে, সেই মোমবাতি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি। মোমবাতিটা আমি এবার চেনের ওপরে এইভাবে একটু ঘষে দিচ্ছি বন্ধুরা। মোম দেওয়ার ফলে চেনটা কি হবে, যে জায়গায় আটকে আটকে যাচ্ছিল সেটা কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে। দেখুন এইভাবে আমি চেনের দুপাশেই কিন্তু মোমটা দিয়ে নিয়েছি, এক পাশে নয় বন্ধুরা, দুপাশেই দিতে হবে। তারপর চেনটা খুলছি, বন্ধ করছি, আর কিন্তু আটকে যাচ্ছে না, কত সহজে খোলা বন্ধ করা যাচ্ছে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের স্যানিটারি প্যাড প্রত্যেকের বাড়িতেই থাকে। এটার মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নর্মাল জল। আঠা কিন্তু খোলা যাবে না, কাগজটা তুলবেন না, এইভাবে বেশ কিছুটা আপনারা জল দিয়ে দেবেন। তারপর এটাকে কি করব, এটাকে নর্মালভাবে এইভাবে ভাঁজ করে নেব। পেছনের কাগজটাও কিন্তু আমি তুলিনি। এটাকে এবার আমাদের নিয়ে যেতে হবে ফ্রিজের কাছে। কেন এটাকে আমরা ফ্রিজের মধ্যে রাখবো অবশ্যই আপনাদের জানাবো। এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু এতটা সময় রাখতে হবে। দেখুন
আমি এখানে 15 মিনিট রেখে দিয়েছিলাম, একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর যে জলটা আমি ঢেলেছিলাম, এই জলটা ঢালার পরে জলটা কিন্তু অনেকটাই বরফের মতো হয়ে গেছে। এবার এটাকে আমরা কি কাজে বন্ধুরা ইউজ করতে পারি চলুন দেখে নিই। এবার আমি যে আঠার অংশটা রয়েছে সেই আঠার অংশটাকে আমি খুলে নিচ্ছি। পেছনের দিকেরও দেখুন কাগজটাকে আমাদের খুলে নিতে হবে। পেছনে অনেক সময় আমাদের দেখা যায় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পাই, কোমরে ব্যথা পাই, যন্ত্রণা করে। ডাক্তাররা বরফ সেঁক দিতে বলে বা আইস প্যাক দিতে বলে। আইস প্যাক দিলে প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে না বন্ধুরা, দেখা যায় এমার্জেন্সির সময় আইস প্যাক নেই, কিংবা দেখা যাচ্ছে বরফ সেঁক দিলে সেই জায়গাটা ভিজে ভিজে যাচ্ছে জলে। তাই আপনারা যদি এইভাবে একটি স্যানিটারি প্যাড এইভাবে আপনারা জল দিয়ে বরফ জমিয়ে নেন, খুব সহজেই সেঁক দিতে পারবেন। আর এই দু সাইডে আঠা থাকার কারণে যেখানে ব্যথা সেখানে একদম লাগিয়ে রাখবেন, খুব সুন্দরভাবে দেওয়া হবে। প্রত্যেককেই যে আমি এই টিপসগুলো করতে বলছি বন্ধুরা তেমন নয়, যাদের এমার্জেন্সি বা প্রয়োজন হতে পারে তারা কিন্তু এই টিপসগুলি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। রান্নার কাজে গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু যাদের একটি গ্যাস সিলিন্ডার থাকে তাদের কিন্তু একটি টেনশান কাজ করে মাথায়, যে রান্না করতে করতে হয়তো গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেল, তখন কি মুশকিলে পড়তে হবে। আমাদের বাড়িতে এরকম ধরনের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কম বেশি প্রত্যেকেরই থাকে। এরকমই ধরনের সাদা একটি ওষুধ আমি নিয়ে নিচ্ছি, যে কোনো ওষুধ যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই ওষুধটা কিন্তু অনেক সময় চকের কাজ করতে পারে। ওষুধটাকে আমি হালকা একটু ভিজিয়ে নিয়েছি, না হলে না দাগটা কাটা যাচ্ছিল না। হালকা একটু ভিজিয়ে নিলেই এইভাবে আপনারা খুব সহজেই মানে ডেটটা লিখে রাখতে পারবেন। মানে যেদিনকে আপনারা ধরুন লাগালেন সেদিনকে ডেটটা যদি এইভাবে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ধারণা থাকবে যে 1 মাস যায় বা 1.5 মাস যায়, তাহলে আপনাদের আর চিন্তা করতে হবে না, তার আগেই আপনারা গ্যাসটা বুক করে নিতে পারবেন। আর এই ডেটটা লেখার জন্য কিন্তু প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা আমাদের চক থাকে না, আর এই ধরনের ওষুধ কম বেশি সাদা ওষুধ থাকেই। তাই এই ধরনের ওষুধগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন। ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে